বরফগুলো দেখুন কত সুন্দর। একটু এরকম ভাবে শুয়ে না পড়লে ধরে মারো টান, রাজা হবে খান খান। অবশেষে আজ সেই দিন, মনের কোনো গভীরে লুকিয়ে থাকা সেই ছোট্ট আমিটাকে সাদা উন্মুক্ত প্রান্তরে ছেড়ে দেওয়ার দিন। অনেক দিনের অপেক্ষা, অনেক প্রহর গোনা, লোকের মুখে অনেক গল্প শোনার পর আজ মানালিকে ছুঁয়ে দেখার দিন। কাসল থেকে মানালির অনবদ্য যাত্রাপথ, মানালি থেকে কাসলের ভয়ঙ্কর সৌন্দর্য, সেই জার্নি, মানালির ম্যাল, অটল টানেল, চন্দ্রা নদী, ভীষণ শান্তি, হিড়িম্বার মন্দির, ঘটোৎকচের ডেরা, আজকের এইসব গল্প তোমাদেরকে শোনানোর দিন। তাহলে চলো গল্পের ডায়েরি খোলা যাক। আজ কাসলকে ছেড়ে এবার মানালির উদ্দেশ্যে রওনা হবার পালা। মায়াবী কাসলকে ছেড়ে যেতে একটু কষ্ট হলেও মানালিকে প্রথমবার দেখার উত্তেজনা কাজ করছে আমার ভিতরে। অবশেষে আমরা কাসলের রাস্তা ছেড়ে মানালির পথ ধরেছি। কি অসম্ভব সুন্দর রাস্তা, আহা হা হা হা, দেখে মন জুড়িয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে এখন পার্বতী নদীর বদলে ব্যাস নদী। তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, কি অপরূপ সুন্দর। আপনারাই বলুন না, এই মায়াবী সৌন্দর্য ছেড়ে যেতে ইচ্ছে করে কি? আমাদের চালক বলল মানালি যাবার পথে প্রথমে বৈষ্ণব দেবীর মন্দির পড়বে। আমরা চলে আসলাম বৈষ্ণব দেবীর মন্দিরের কাছে। তবে এই বৈষ্ণব দেবী সেই বৈষ্ণব দেবীর মন্দির নয় যেটি কাটরাতে অবস্থিত। এটি কিন্তু কুল্লুর বৈষ্ণব দেবীর মন্দির। মন্দিরে গিয়ে বৈষ্ণব দেবী মাতাকে দর্শন করে আসি এবং আপনাদেরও দর্শন করিয়ে আনি। তো এটাই দেখুন বৈষ্ণব দেবীর মন্দিরের একদম সামনে। এখান থেকে আমরা প্রবেশ করব। প্রবেশ করলে কিন্তু ডান দিকে এরকম জুতো রাখার এরকম ঘর পড়বে। তো এখানে যে আপনারা যে জুতোটা রাখবেন না, তো এই জুতো রাখার জন্য কিন্তু কোনো মূল্য নেওয়া হচ্ছে না। তো আমরা কিন্তু জুতো রেখে দিলাম, এরকম একটা টোকেন দিল। তো চলুন আস্তে আস্তে মন্দিরে ওঠা যাক। প্রবেশ করতেই দেখুন কত সুন্দর মন্দিরের দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। দর্শন করে আসলাম মা বৈষ্ণব দেবীকে। তো এখানে আমি আপনাদের দেখাতে পারলাম না, তার কারণ ভিতরে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ নেই। ভিতরে আপনারা যখন উঠবেন কম করে না হলেও 6 থেকে 7 তলায় আপনাদের উঠতে হবে, পাহাড়ের গা দিয়ে ঘেঁষে ঘেঁষে, ঠিক আছে? কিছুক্ষণ ওঠার পরেই একটু গুহা পাবেন, ওর ভিতর থেকে আপনাকে যেতে হবে। বেশ দারুণ একটা জায়গা। আর ঠিক এই মন্দিরের ঠিক উল্টো দিকেই এখানে দেখুন একটা ছোট্ট নদী আছে, নদী বয়ে চলেছে। খুব সুন্দর একটি জায়গা। আপনারা মন্দিরের ভিতরে প্রবেশ করে পুজো দেওয়ার পরে ওখানে আপনারা প্রসাদও গ্রহণ করতে পারেন। তো এই হলো সেই নদী আমার সামনে থেকে বয়ে চলেছে। এই নদীর একটা নাম আছে, যেটার নাম হলো ব্যাস নদী। কতটা পরিষ্কার দেখুন, খুব সুন্দর একটি জায়গা। আর এই ব্যাস নদীতেই রিভার রাফটিং হয়, যেটি আমি এখন দেখছি। খুব ইচ্ছা করছে এরকম রিভার রাফটিং করতে। যদি আমার সাথে আমার ভালোবাসার মানুষটি থাকতো, তাহলে এই ভ্রমণটা হয়তো পরিপূর্ণতা পেত। আমরা সোলো ট্রাভেল করি, সব দুঃখ যন্ত্রণা বুকে রেখে তোমাদের সামনে হাসি মুখে থাকতে হয়। এরই নাম হলো ট্রাভেল ব্লগার। আর এই মন্দিরের সামনে বা নদীর সামনে অনেক ছোটোখাটো দোকান আছে, আপনারা চাইলে এখানে টিফিনটাও সেরে নিতে পারেন। বেশ জমজমাট একটি জায়গা। এত কষ্ট করে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওগুলো বানানো। ভিডিওটি কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্টের অনুরোধ রইল। পাহাড়ি এই মিষ্টি জলের হাওয়া গায়ে মেখে আদা দিয়ে চা খেয়ে সকালের ব্রেকফাস্টটা এখানেই সেরে নিলাম। আমরা এখন চলে আসলাম বাবেলিতে। আমাদের বৈষ্ণব দেবীর মন্দির থেকে জাস্ট 2 কিলোমিটার এই বাবেলিতে। এখানে আপনারা চাইলে বোট রাইডিং প্লাস প্যারা রাইডিং দুটোই করতে পারেন। বোট রাইডিং স্টার্টিং হচ্ছে 3200 টাকা থেকে, যেটা আপনাকে 15 মিনিটের মতন ঘোরাবে। আর যদি আপনারা একটু বেশি টাকা দেন তাহলে আপনাদের 50 মিনিটের মতন ঘোরাবে। আর প্যারা রাইডিং স্টার্টিং হচ্ছে 3500 টাকা থেকে, যেটাতে আপনাদের 10 থেকে 15 মিনিট প্যারা রাইডিং করাবে। আপনারা যদি বোট রাইডিং বা প্যারা রাইডিং করতে চান,
এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো ফাইনালি কিন্তু একদম রেডি হয়ে গেলাম আমাদের বোট রাফটিংয়ের জন্য। তো চলুন বোট রাফটিংয়ের আনন্দ উপভোগ করি এবং সেটি আপনাদের সামনে তুলে ধরি। চলুন। আর ওই যে আমাদের বোট এসে গেছে অলরেডি। ফাইনালি কিন্তু আমরা উঠে গেলাম রিভার রাফটিং করতে। আর দেখুন আজকে কিন্তু আমরা এরকম 4 জনই আছি। শুভঙ্কর দা প্রথম এক্সপিরিয়েন্স, আমারও যেহেতু প্রথম এক্সপিরিয়েন্স। সুমিত দা কিরকম লাগছে? দারুণ লাগছে। দাদা ফার্স্ট টাইম এরকম কিন্তু একটা অ্যাডভেঞ্চার করতে চলেছি, একটা দারুণ অ্যাডভেঞ্চার। তবে অ্যাডভেঞ্চার করার আগে একটা ছোট্ট পরামর্শ আপনাদের দিয়ে দিই। আপনারা যারা এরকম রিভার রাফটিং করবেন না, অবশ্যই কিন্তু একটু বার্গেনিং করে নেবেন। আমরা যে ব্যাস নদীতে আপনাদের দেখাচ্ছিলাম না, এখন কিন্তু আমরা সেই ব্যাস নদীর উপর থেকেই রিভার রাফটিং করছি। আর সেই লেভেলের কিন্তু ঠান্ডা, মারাত্মক ঠান্ডা লাগছে। ও এরকম ঠান্ডার মধ্যে জলের স্রোতের মধ্যে সেই মজা। ভিজে গেছি নয় ভিজে দিয়েছে, যা প্যান্ট সব ভিজে গেল। যারা রিভার রাফটিং করবেন না, অবশ্যই কিন্তু এখানে 100 টাকা করে রেনকোট পাওয়া যায়। সেই রেনকোটগুলো আপনারা নিয়ে নেবেন। আমরা না নিয়ে কিন্তু অনেক বড় ভুল করেছি। কেমন লাগছে সবার? মারাত্মক। কতভাবে চলবে এটা? বাহ। আর এই জায়গাটায় দেখুন একদম পুরো শান্ত, জাস্ট হালকা জলের আওয়াজ, মানে দুর্ধর্ষ লাগছে। সেই মজা, আহা কি অপরূপ দৃশ্য। ওফ লাভলি। মারাত্মক এক্সপিরিয়েন্স, মারাত্মক। কাম ব্যাক। ধরে মারো টান, রাজা হবে খান। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান। সামনেটা দেখুন। ভাই সেই মজা, মানে সত্যি কথা বলছে, যদি বেশি ছুটি পাই না, বছরে একবার এই সিমলা মানালি ঘুরতে আসবো। এই জায়গাটা শুধু দেখুন। মাঝের মধ্যে এত পাথর আছে, এত মুড়ি পাথর, বড় বড় পাথর দেখতে পাচ্ছেন, এখানে আটকে আছে। Oh my God! এই জায়গাতে আমাদের শেষ হলো রিভার রাফটিং। আর এই যে গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়ি করে আমরা এখন চলে যাব যেখান থেকে আমরা উঠেছিলাম। আপনারা যারা আসবেন এই অ্যাডভেঞ্চারটা করতে পারেন, তবে সবাইকে আমি রিকমেন্ড করব না। যারা অ্যাডভেঞ্চার প্রেমী, যারা এরকম রিভার রাফটিং করতে ভালোবাসেন, তাদেরকেই বলবো। যারা বয়স্ক মানুষ, তাদেরকে আমি একদমই রিকমেন্ড করব না। তো চলুন গাড়িতে উঠে পড়ি। আর পুরোটা কিন্তু ভিজে গেছি, দেখতে পাচ্ছেন খুব ঠান্ডা লাগে, বিশ্বাস করুন। সময় বলছে বিকাল 3:30। রিভার রাফটিং করে আমরা চলে আসলাম একটি দোকানে। এখানে পাবেন ডিপ টোস্ট, ম্যাগি, মোমো। যদি রুটি ভাত খেতে চান তাহলে কিন্তু আপনারা এখানে পাবেন না। লাঞ্চ পর্ব শেষ করে আমরা কিন্তু চলে আসলাম শাল ফ্যাক্টরি। আর এই শাল ফ্যাক্টরিটা কুল্লু থেকে মানালি যাওয়ার পথেই পড়বে। বাম দিকে পড়বে, এরকম দেখুন বড় বড় করে লেখা থাকবে কুল্লু শাল কারখানা। তো এইখান থেকেই কিন্তু আমাদের অল ইন্ডিয়া প্লাস বিভিন্ন দেশ বিদেশে সাপ্লাই দেওয়া হয়। শাল ফ্যাক্টরি দেখার পর আমি কিন্তু চলে আসলাম এরকম নাইট্রোজেন প্যারারাইডিংয়ের কাছে। আপনারা চাইলে এই প্যারাশুটের এক্সপিরিয়েন্স নিতে পারেন। পার হেড 1,500 টাকা করে পড়বে। দূরের ওই পাহাড়ে উঁকি মারছে বরফে আবৃত পাহাড়ের চূড়া। মাথার উপর ঝকঝকে নীল আকাশ, সাথে হালকা
ঠান্ডা হাওয়া, এক অদ্ভুত কম্বিনেশন। সময় বলছে ঘড়ির কাঁটাতে প্রায় সন্ধে 6টা। কাসল থেকে প্রায় 74 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের মানালির হোমস্টেতে। ভিতরে প্রবেশ করলেই ডান দিকে আমরা দেখতে পাবো এরকম একটা বাথরুম। দেখুন বেশ পরিষ্কার একটা বাথরুম, অনেকটাই বড়। এদিকে গরম জলের ব্যবস্থা আছে, মগ আছে, বালতি আছে, এখানে শাওয়ার জেল আছে, কোমোড বাথরুম আছে, বেসিন আছে, একটা আয়না আছে আর গিজার আছে। কিং সাইজের বেড পাবেন যেখানে আপনারা 3 জন আরামসে শুতে পাবেন। আছে এরকম দুটো বাথ কিট দিয়েছে দেখুন, আর দুটো টাওয়াল দিয়েছে, কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখুন, একদম ময়ূর করে, বেশ ভালো লাগছে। দুদিকে দুটো টেবিল আছে, চার্জিং পয়েন্ট আছে, এখানে ইন্টারকম আছে, আছে এরকম ওয়ার্ডরোব, তার মধ্যেও কিন্তু এরকম ব্ল্যাঙ্কেট আছে, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা ব্ল্যাঙ্কেট ব্যবহার করতে পারেন। আছে এরকম একটা আয়না, এদিকে দিয়েছে দুটো আরামদায়ক চেয়ার, সঙ্গে একটা টেবিল, এখানে একটা মেনু আছে, আপনারা চাইলে কিন্তু রুমে বসেও অর্ডার করতে পারেন। এখানে দুটো গ্লাস আছে, আর এই সাইডেও কিন্তু আমাদের একটা রুম আছে। আমাদের যদিও এই রুমটা লাগবে না, তবুও এক্সট্রা করে আমরা নিয়েছি। আর এই দরজাটা খুললে খুব সুন্দর আমরা একটা ভিউ পয়েন্ট পাবো দেখুন। আর এই দূরে আছে কিন্তু রোথাং ভ্যালি। কালকের সকালবেলা আপনাদের এই হোটেলটা আরও ভালো করে এক্সপ্লোর করে দেখাবো। তো চলুন এবার ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আপনাদের ঘুরিয়ে আনবো এখানকার মেল রোড। ঘড়ির কাঁটা বলছে রাত্রির 8:50, আর এই মুহূর্তে কিন্তু আমি পৌঁছে গেলাম মানালির মেল রোডেতে। আর এখন যদি আমি টেম্পারেচার আপনাদের দেখাই, -10, মানে বুঝতে পারছেন কতটা ঠান্ডা এখানে। আর এখানকার মেল রোডটা দেখুন, এদিকে বিভিন্ন ধরনের ড্রেস আছে, স্ট্রিট ফুড আছে। মানালিতে যেরকম এই মেলটা জমজমাট না, দার্জিলিংয়ে ঠিক এতটাও জমজমাট নয়। এখানে আসলে আপনি কি পাবেন না, এই মানালি মেলেতে আসলে আপনারা স্ট্রিট ফুড থেকে শুরু করে মানে A to Z সব কিছু পাবেন। আর মেলটা কিন্তু বিশাল বড়, দার্জিলিংয়ের থেকে অনেক তুলনায় বড়। এই দেখুন, আপনারা যারা শপিং করতে ভালোবাসেন এখান থেকে আপনারা শপিংটা সেরে নিতে পারেন, যে মানালির কিছু স্মৃতি হিসেবে আপনারা নিয়ে যাবেন ঘরের জন্য। এরকম মিষ্টি পান বিক্রি হচ্ছে। कितना करके भाई? 50। जयपुर से आए, कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। ফার্স্ট টাইম আয়া है? हाँ फर्स्ट टाइम है। আচ্ছা, এইদিকে এইগুলো কিন্তু সব দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু সব কাঠের। আপনারা যারা ঘরে সাজাবেন না, এখান থেকেও জিনিস কিনতে পারেন। এইগুলো কিন্তু সব কাঠের, দেখুন কতটা ইউনিক ইউনিক লাগছে। আর এই সাইডটা দেখুন, পুরো একদম সব কাঠের। মানালির মধ্যে কিন্তু এটা একদম সস্তায় মার্কেট, যে মার্কেটটার নাম হলো কিন্তু তিব্বেতিন মার্কেট। আমাদের দার্জিলিংয়ে যেরকম চক মার্কেট আছে না, ঠিক এই রকম এখানে আছে তিব্বেতিন মার্কেট। আর এইখানে কিন্তু অনেক সস্তায় সস্তায় আপনার জিনিসপত্র পেয়ে যাবেন। এই মানালি মেল রোডের মার্কেটটা এতটাই বড় না, আমাদের ঘুরতে প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে। আর এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় রাত্রির 10টার কাছাকাছি। আমরা যে হোটেলে স্টে করেছি না, সেখান থেকে আমাদের ফোন আসছে যে তাড়াতাড়ি আসুন, ডিনার করতে হবে। আর এখানে আরেকটা জিনিস কি জানেন তো, দার্জিলিংয়ের যে মেল রোড আছে না, যেটা এরকম খাড়াই, আর এখানের যে মেল রোড আছে সেটা কিন্তু একদমই সমতল। খুব সুন্দর একটি জায়গা, আর বিশাল জমজমাট, বিশাল। সময় বলছে ঘড়ির কাঁটাতে প্রায় 9:30 মতন। আর এই মুহূর্তে কিন্তু আমরা চলে আসলাম আমাদের হোটেলের ডিনার টেবিলে। আজকে রাতের মেনু ছিল বাটার রুটি, চিকেন কারি, ডাল তরকা, রাইস, সালাড। সিমলা কুলু মানালি ভ্রমণটি আমার জীবনে এক অবিস্মরণ মুহূর্ত। ওই যে বলি না, প্রথম সব কিছুই একটু বেশি স্পেশাল হয়। যমুনা নদীর পাড়ে ওই বরফে মোড়া প্রান্তরে প্রথম পা দিয়ে যে অনুভূতিটা আমার হলো, সেটাকে ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই। আমি ধন্যবাদ জানাই দ্য হেরিটেজ ট্রাভেলসকে আমাকে এরকম একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য। তোমাদেরও বলবো, তোমরা যারা আসতে চাও সে নিজেরা আসো বা দ্য হেরিটেজ ট্রাভেলসের সাথে আসো, সুযোগ কখনো মিস করো না।
হিমাচল, সিমলা, মানালি অনবদ্য অসম্ভব সুন্দর। জীবনে একটা রাত হলেও অবশ্যই প্ল্যানে রাখো কিন্তু। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের মানালির চতুর্থ দিন। এখানে এখন টেম্পারেচার চলছে -7, মানে এতটা ঠান্ডা না। আর এই ঠান্ডাতে এরকম গরম গরম পাহাড়ি চা এক অসাধারণ ফিলিংস। চা খাবার পরে আজকের আমাদের ব্রেকফাস্টের মেনু ছিল আলুর পরোটা। আজকের আমাদের মানালির প্রথম সাইট সিন সোলাং ভ্যালি। সোলাং ভ্যালিতে যাওয়ার আগে আমরা এরকম ড্রেস পরে নিলাম। এই বুট আর ড্রেস মিলিয়ে টোটাল 250 টাকা করে পার হেড নিচ্ছে। ফাইনালি কিন্তু আমরা এসে পৌঁছালাম এই মুহূর্তে সোলাং ভ্যালিতে। আর সোলাং ভ্যালির চারিদিক দৃশ্যগুলো দেখুন, শুধু কি অপূর্ব লাগছে। চারিদিকে এরকম বরফ, এই সাইডে বরফ, দেখুন চারিদিকে বরফ বরফ। আর এখানে আরো একটা মন্দির আছে, যে মন্দিরে আছে অঞ্জনী মহাদেব। আপনারা চাইলে এই মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারেন। এই গাড়িগুলো ভাড়া করে আপনাদের যেতে হবে। এক একটা গাড়িতে আপনারা 2 জন করে বসতে পারবেন, যার ভাড়া মাত্র 1500 টাকা করে। এখান থেকে অনেকটাই দূর। এখানে যে অঞ্জনী মহাদেব আছে, এখানকার লোকাল যারা আছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে পারলাম, অমরনাথে যেরকম একটি দৃশ্য দেখতে পাওয়া যায় এখানেও ঠিক সেরকমই দৃশ্য আপনারা মন্দিরে প্রবেশ করলে দেখতে পাবেন। পায়ে হেঁটেও আপনারা যেতে পারেন। সেক্ষেত্রে যদি আপনাদের টাইম থাকে তাহলে আপনারা যেতে পারেন। এখান থেকে যেতে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা টাইম লেগে যাবে। প্রবেশ করছি অটল টানেলে। এটি হলো অটল টানেল। এই অটল টানেলের দৈর্ঘ্য প্রায় 9.2 কিলোমিটার, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3100 মিটার উচ্চতায় অবস্থিত। এটি উদ্বোধন হয়েছিল 2020 সালে 3রা অক্টোবর, আর উদ্বোধন করেছিল আমাদের সবার প্রিয় স্যার নরেন্দ্র মোদীজি। ভিত্তিক প্রস্তর স্থাপিত হয়েছিল 2010 সালে 29শে জুন। আর এই অটল টানেলটি নামকরণ করা হয়েছিল আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী স্যার অটল বিহারী বাজপেয়ীর নামকরণে। আর এই অটল টানেলটি রোহতাং ভ্যালির নিচে দিয়ে তৈরি করা হয়েছে। রাস্তাটা তোমরা দেখছো কি অসাধারণ লাগছে। এই রাস্তাটা দেখে যেন মনে হচ্ছে আমরা মিনি লাদাখে চলে এসেছি। যদিও এখান থেকে লাদাখ আর বেশি দূর নয়, তবু জায়গাটা দেখুন কতটা সুন্দর লাগছে। আহা, অসম্ভব সুন্দর, অসম্ভব। এই যে ফিলিংস, এই ফিলিংস আমি আপনাদের বোঝাতে পারবো না। যা লাগছে না, মনে হচ্ছে একটা স্বর্গ ফিরে পেলাম আমি। মানে এত সুন্দর একটি জায়গা। এরকম যেসব পাহাড়গুলো আছে পুরো বরফে মুড়ে গেছে। আর এই সাইডে দেখুন একটা নদী বয়ে চলেছে, যেই নদীটির নাম হলো চিনাই নদী। মানে এক অপূর্ব ফিলিংস, অপূর্ব। এই যে বরফগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি একটা ঝর্ণা, বরফে পরিণত হয়েছে। চলে আসলাম একদম পুরো পাহাড়ের উপরে। আর পাহাড়ের উপরে এখন যা দৃশ্য, পুরো একদম
দেখুন সাদা দুধের মতন দৃশ্য, কি লাগছে। চলুন এই জায়গাটাকে একটু আমার ঈগলের চোখে আপনাদের সামনে দেখিয়ে দিই। চলে আসলাম কিন্তু আমরা একদম কাকসারে, আর কাকসারে আসলে এখানে পায়ে হেঁটে ওঠা যায় আর এই রকম গাড়ি করে ওঠা যায়। তো বরফে এসে এরকম বরফের গাড়ি যদি নাই অ্যাক্টিভিটি করলাম তাহলে বরফে এসে কী লাভ। আমরা এরকম গাড়ি নিয়ে নিলাম, পার হেড পড়লো 1,500 টাকা করে, আসার এবং যাওয়ার দুটো একসঙ্গে। তো বন্ধুরা, এইসব পাহাড়ি অঞ্চলে বা এইসব হিমাচলে আপনারা যখন আসবেন না, চেষ্টা করবেন কিছু না কিছু অ্যাক্টিভিটি করা। জীবনে তো সারা জীবনই পয়সা ইনকাম করে গেলাম, কিন্তু পয়সা কি আর সারা জীবন সঙ্গে যাবে? এইগুলোই তো স্মৃতি হিসেবে রয়ে যাবে। চাই যতদিন বাঁচবো এরকম নেচার অফ বিউটি আপনাদের সামনে তুলে ধরবো। এইরকম বরফের দেশে বছরে একবার করে হলেও আমরা ঘুরতে আসবো। দাদা কিরম লাগছে? হ্যাঁ, জমে আছে। গাড়ি করে 4 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু পৌঁছে গেলাম একদম টপে। আর ধন্যবাদ জানাবো আপনাদের সকলকে যারা আমাকে এরমভাবে সাপোর্ট করছেন। আপনারা এরমভাবেই আমাকে সাপোর্ট করতে থাকুন। আরও নতুন নতুন ভিডিও, আরও নতুন নতুন গল্প যেন আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। এখানকার বরফগুলো দেখুন কত সুন্দর, একদম ঝুড়ো ঝুড়ো বরফ। মানে এক অসাধারণ লাগছে। ও হো, আমরা কিন্তু আসলাম একদম ওই নিচে থেকে, দেখুন ওই গাড়িগুলো আসছে ওখান থেকে, আর এই দিক থেকে আমরা কিন্তু এত দূর উঠলাম। পাহাড়েতে উঠবেন না, সেক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু একটু সাবধানে উঠবেন। দূর থেকে দেখতে যতটাও সুন্দর, উপরে চড়তে কিন্তু ঠিক ততটাই ভয়ঙ্কর। সমুদ্রপৃষ্ঠ থেকে এখন আমরা 11,500 ফিট উপরে উঠে আছি, আর এখানকার বরফগুলো দেখুন কতটা সুন্দর। উফ! আর এখন এখানকার যদি টেম্পারেচার বলি, -21-এর কাছাকাছি, এরকম কিন্তু একদম বেয়ে উঠছে হাওয়া করে দিয়ে। উফ, খুব সুন্দর একটা অভিজ্ঞতা। শান্তি, কি দৃশ্য! ও, এরকম সুখ কোথায় আর পাবো হিমাচল ছাড়া। দারুণ দারুণ। বরফে শুয়ে আছি, বরফে, তাও আবার -20। উফ! ও, কি অপূর্ব লাগছে। তো এখানে এসে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, এখানেও কিন্তু এরকম চা, ম্যাগি, বিস্কুট পাওয়া যাচ্ছে। 1 কাপ চা নিচ্ছে 20 টাকা। অন্যান্য জায়গায় কি হয়, 1 কাপ চা 40 টাকা 45 টাকা নেয়, সে জায়গায় এখানে 20 টাকা নিচ্ছে। আজকের এই অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করছি না, আপনারাও একদিন আসুন, এখানকার আনন্দ উপভোগ করুন, বেশ ভালো লাগবে। আমরা কিন্তু যখন কার্টুন দেখতাম না টম অ্যান্ড জেরিতে, তখন এইরকম কিছু দৃশ্য আমরা দেখতে পেতাম, সেটা রুমের ভিতর। আর এটা দেখুন পাহাড়েতে, আর এইগুলো কিন্তু দেখতে পাচ্ছে না, এইগুলো কিন্তু খুব ধারালো। কাকসারকে বিদায় জানিয়ে আমরা চললাম শিশুর উদ্দেশ্যে, আর এই শিশুর যাত্রাপথেই আমাদের একটা ছোট্ট ওয়াটারফল পড়বে। চলুন সেটি আপনাদের দেখাই আমার ঈগলের চোখে। সবাই বলছে ঘড়ির কাঁটাতে বিকেল 5টা, আর এই মুহূর্তে আমি এখন আছি
শিশু ভ্যালিতে। এইটাই হলো শিশু ভ্যালি দেখুন, আর এইটা হলো শিশুর পার্কিং। তো এখানে এই যে সব জিপ লাইনের কাউন্টারগুলো আছে না, আপনারা চাইলে এখান থেকে অ্যাক্টিভিটি করতে পারেন মাত্র 300 টাকা আপ অ্যান্ড ডাউন। এই সেই চিনাব নদী, এটি কিন্তু কাকসার থেকে বয়ে এসে শিশুর দিকে হয়ে আবার মানালির দিকে চলে গেছে। আজকের জার্নিটা বেশ ভালোই হয়েছে, তাই আমরা শরীরকে ঠিক রাখার জন্য এরকম বাটার রুটি, ডিমের কারি আর স্যালাড নিয়ে নিয়েছি। তো চলুন, আজকের আর বেশি কথা বলবো না। আজকের মতন আপনাদের সকলকে গুড নাইট। গুড মর্নিং ফ্রম মানালি। আজকের আমাদের সিমলা মানালির শেষ দিন, আর এই শেষ দিনে পাহাড়ি এলাকায় একদম সকাল সকাল গরম গরম চা নিয়ে আজকের দিনটা শুরু হলো। তো বলতে না বলতেই কিন্তু চলে আসলো আমাদের হাতে এরকম গরম গরম ম্যাগি, সঙ্গে এরকম গরম গরম পোচ। এখানকে এত ঠান্ডা না, এরকম গরম গরম খাবার যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আর ভালো লাগে বলুন। আর এখানে এত সুন্দর রোদ পড়ছে, আর নিচে যেতে ইচ্ছা করলো না। এই হলো ম্যাগি। বাহ, বেশ গাজর দিয়েছে, বিনস দিয়েছে, বিভিন্ন সবজি দিয়ে ভালো করে বানিয়েছে। ঘড়ির সময় বলে দিচ্ছে এবার আমাদের ফেরার পালা, কিন্তু ফিরতে না চাইলেও ফিরতে তো হয়। আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। তবে আমাদের এই যাত্রাপথে 2-3টে সাইট সিন আছে, সেটিও আপনাদের দেখিয়ে দেবো। চলে আসলাম কিন্তু আমরা এই মুহূর্তে হরিম্বা দেবী টেম্পলের সামনে। আর এই দিকটা দেখছেন, এই দিকটা হলো নিউ মানালি, মানে আমরা যেখানে স্টে করছিলাম। আর এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো ওল্ড মানালি। আর এইখান থেকে আমরা এখন এই যে ডান দিকে যে দেবদারু গাছগুলো আছে, এই গাছের ফাঁক থেকে আমরা এখন যাব হরিম্বা টেম্পল। আর এই যে গেটের সামনে দেখুন কত সুন্দর আছে এগুলো। এগুলোকে বলে, এগুলো বলা হয় ইয়াক। গাছগুলো দেখুন কতটা সুন্দর, একদম তুলোর মতন। আর এই দেখুন সামনেটা, এই চামড়িগাই বা ইয়াক যদি আপনারা চড়তে চান পার হেড পড়বে কিন্তু 250 টাকা করে। আর আমরা এই দিক থেকেই প্রবেশ করব। এর সামনেই দেখুন এরকম ছোট ছোট দোকান আছে, সব শীতের পোশাক বিক্রি করছে। সুন্দর করে সাজানো আছে। এগুলো হলো কিন্তু ভগবানের দ্রুত, কতটা সুন্দর লাগছে দেখুন। মানে সচরাচর আমাদের গ্রামেগঞ্জে কী হয়, এইসব কুকুরগুলোকে তাড়িয়ে দেওয়া হয়। আর এখানে দেখুন এটা কুকুর না বাঘ, মানে জাস্ট সাইজটা দেখুন। আর এর গায়ে হাত দিচ্ছি, মানে একদম পুরো পশমের মতন একদম গায়ে ঢুকে যাচ্ছে, এরকম খুব সুন্দর লাগছে। এরকম আমার মতো কারা কারা কুকুরপ্রেমী অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হরিম্বা দেবী টেম্পলে আপনারা যারা আসবেন না, এখানে বিভিন্ন ধরনের প্রাণীকে আপনারা দেখতে পাবেন। প্রথমে তো আমরা একটা দেখতে পেলাম প্রভুর দূত, হরিম্বা টেম্পলের সামনেই বসে আছে সিংহের মতন। আরও আছে যেরকম খরগোশ আছে, চামড়ি গায়ে আছে। খুব সুন্দর একটা জায়গা। আপনারা যারা এই মানালিতে ঘুরতে আসবেন না, এই হরিম্বা টেম্পলে অবশ্যই ভিজিট করবেন, খুব শান্তির একটি জায়গা। চলে আসলাম আমরা কিন্তু ঘটোৎকচ টেম্পলের সামনে। আর এই দিকটা হলো হরিম্বা টেম্পল। হরিম্বা টেম্পল থেকে বার হয়েই এই রাস্তা ধরে সোজা আসলেই কিন্তু এইদিকে পড়বে ঘটোৎকচ টেম্পল। এই টেম্পল আলাদা করে কোনো মন্দির নেই, তো এটি হলো সেই মন্দির দেখুন। আর এই দেখুন এই যে একটা দেবদারুণ গাছ আছে, দেবদারুণ গাছের নিচেই এরকম মূর্তি আছে, সবাই পুজো করছে দেখুন। কথিত আছে এই ঘটোৎকচ হরিম্বা দেবীর সন্তান। আর এই জায়গাটা কিন্তু খুবই জমজমাট, সামনে কিন্তু খুব বড় মার্কেট আছে, আপনারা চাইলে কিন্তু এখানে শপিংও সেরে নিতে পারেন। তো এই হরিম্বা টেম্পল দর্শন করার পরে না, এইখানে একটা খুব সুন্দর মেলা বসে। এটি রাত্রিবেলা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে।
আর এখানে দেখুন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে, যেরকম বাচ্চাদের এরকম রেলগাড়ি আছে, নাগরদোলা, ওইদিকে আছে ড্রাগন। এখানে যখন আপনারা হরিম্বা টেম্পল আর ঘটোৎকচ মন্দির দেখতে আসবেন, তার সাথে এইখানেও আপনারা একটু সময় কাটাতে পারেন। সুন্দর একটি জায়গা। আর এই সাইড থেকেই দেখুন দেখুন রোহতাং পাস হিল দেখা যাচ্ছে, সুন্দর লাগছে জায়গাটা। বন্ধুরা, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, তো এই জায়গাটার নাম আমি ঠিক জানি না। তো এইখানে এমন একটি বাগান দেখলাম যেটি আপনাদের না দেখে থাকতে পারলাম না। এটি একটা আপেল বাগান। মানে আমি এখন যেখানে আছি শুধু দেখুন, মানে পুরো কিন্তু আপেলে ভর্তি, একটু আমি পাতা দেখতে পাচ্ছি না। ফার্স্ট টাইম এরকম দেখা আপেল। তবে হ্যাঁ, এগুলো কিন্তু জাপানি আপেল। এর যে এটা কিন্তু দেখতে অনেকটা টমেটোর মতন, কিন্তু খুব সুন্দর দেখুন। আর এই যে দেখুন সাইড থেকে পুরো একদম সাদা নেট দিয়া। এই যে নেটগুলো কেন দেওয়া জানেন? অনেক পাখি আছে যারা এই ফলগুলোকে নষ্ট করে দেয়, এবং এখানে বেশিরভাগ কিন্তু স্নোফল হয়। তো সেই স্নোফল ডাইরেক্ট এতে যাতে না পড়ে, সেই জন্যই কিন্তু এরকম নেট দেওয়া। ও ভাই সাহাব, তাহলে আপনারাই বলুন, আপনারা যারা মানালি ঘুরতে এসেছেন এরকম আপেল গাছ দেখেছেন কি? যদি দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ইচ্ছা করছে এক্ষুনি পেরে খেতে, কিন্তু আমাদের এই আপেলে হাত দেওয়ার পারমিশন নেই। আমরা এই যে বাগানে ঢুকেছি, পারমিশন নিয়ে অনেক রিকোয়েস্ট করে কিন্তু এই বাগানে ঢুকেছি এবং আপনাদের সামনে তুলে ধরছি। খুব সুন্দর একটি জায়গা দেখুন। এখান থেকে কিন্তু প্যাকিং হয়ে বিভিন্ন জায়গাতে কিন্তু সাপ্লাই দেওয়া হচ্ছে। তো এখানে এরকম একটা আমাকে আপেল খেতে দিল, বললো আপনি খেতে পারেন, অসুবিধা নেই। পুরো মিষ্টি গুড়, মানে রস টপছে একদম। এরকম গাছ থেকে পেড়ে টাটকা ফলের এক্সচেঞ্জ কে কে করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে খোঁজাখুঁজির পর একটা এরকম ইন্ডিয়ান আপেল পেয়েছি। দেখুন, ইন্ডিয়ান আপেল আর জাপানি আপেলের মধ্যে অনেকটাই পার্থক্য, আপনারা দেখলে বুঝতেই পারছেন। আপেল বাগান দেখার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের শেষ গন্তব্য কালকা স্টেশনের উদ্দেশ্যে। তবে ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলি, আমাদের লাইফ খুব শর্ট এবং আনস্ট্রিক্টেবল। চড়াই উচুড়াই সব থাকবে, কোনো কিছুই স্থায়ী নয়। যেটা থেকে যাবে সেটা মেমোরিজ। তাই যত পারো ঘোরো আর স্মৃতি ঘুরিয়ে বেড়াও। আমাদের গুরু তো বলেই গেছে, হাসো জিও মুস্কুরাও, ক্যা পাতা কাল হো না হো। চলো, আমার সময় শেষ, দেখা হবে আবার নতুন গল্পে। ততক্ষণা তোমরা ভালো থেকো, এই শীতে সুস্থ থেকো, আর ট্রাভেল স্টুডার অমিতের অপেক্ষায় থেকো। আজকের মতন আপনাদের সকলকে বিদায়।